পুরুলিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শহীদ দিবস পালন করতেন, সেখানে আদতে শহীদ দিবসের নামে সেন্টিমেন্ট নিয়ে চলতো মোচ্ছব এবং চলতো পাগলু ড্যান্স, এমনটাই অভিযোগ বিজেপির। কিন্তু এবারের বিজেপির সরকার গঠনের পর বাংলায় প্রথম 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আরো এক শিবির, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেসের, এই তিন জায়গায় বাংলায় কলকাতা জুড়ে চলছে শহীদ দিবস। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শহীদ দিবসে আজকের দিন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই হচ্ছে একজন অ্যাডভান্টেজ নেওয়া মানুষ। কেন আমি এই কথাটা বললাম? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অবদান ছিল। কখন ছিল? 1993 সালে, যখন তৃণমূল বলে কোনো শব্দ পশ্চিমবঙ্গে ছিল না। দল তো অনেক পরের ব্যাপার। 1993 সালের 21শে জুলাই রাজ্যের তখন ক্ষমতায় সিপিএমের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, এবং সেই সময় বিরোধীদের লড়াকু মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় বা ভোটের সময় সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট করাতে হবে, এরকম একটা বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রবীণ নবীন মুখ, তার দাবি ছিল। এই দাবিতে মহাকরণ ঘেরাও হয়েছিল, তৎকালীন মহাকরণ ঘেরাও হয়েছিল, মানে এখন যে মহাকরণ রাইটার্স বিল্ডিং ঘেরাও হয়েছিল। এবং তখন তার এই সমর্থনে সারা পশ্চিমবঙ্গ থেকে কয়েক হাজার লোক সেই ঘেরাও মিছিলে অংশগ্রহণ করেছিল। এই জনগণকে হটানোর জন্য তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন, তার নির্দেশে, তার নাম কি জানেন? মনীশ গুপ্ত। তার নির্দেশে পুলিশ গুলি চালায় এবং 13 জন শহীদ হন। এই 21শে জুলাই এইখান থেকে ইম্প্যাক্ট বহন করে। ঘটনাটি 21শে জুলাই 1993 সালে হয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছিল 21শে জুলাইয়ের সমাবেশ। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আরো বড় দলনেত্রী হলেন। তারপরে তিনি বিজেপির সাপোর্টে দেশের রেলমন্ত্রী হলেন, কংগ্রেসের সময় একবার কয়লামন্ত্রী হলেন। তারপরে কারোর সঙ্গেই তার সখ্যতা থাকছে না বলে দুটো দলই ছেড়ে দিয়ে, মানে দুটো দলের সব কিছুকে বর্জন করে দিয়ে নিজে তৃণমূল কংগ্রেস দল গঠন করলেন। কবে? 1998 সালের 1 জানুয়ারি, এটা আমরা জানি। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? তিনি চুরি করলেন। কি চুরি? 21শে জুলাইয়ে মানুষের আবেগকে তিনি চুরি করলেন। একটা কথা বলি, যখন আপনি একটা রাজনৈতিক দলের সঙ্গে আছেন, সেই রাজনৈতিক দলের কোনো কর্মসূচি বা সমাবেশে যদি কোনো ঘটনা ঘটে থাকে, যখন আপনি সেই রাজনৈতিক দলটা ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে সেই ঘটনাটা বা সেই বিষয়টাকে আপনি কি আপনার নিজের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠান বা কোনো বিষয় বলে দাবি করতে পারেন? তার উত্তরটা হলো আপনি করতে পারেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তরুণী একজন নেত্রী ছিলেন। মহাকরণ অভিযান তার নেতৃত্বেই হয়েছিল। যখন মহাকরণে তার নেতৃত্বাধীন প্রায় 10,000 মানুষ মহাকরণ ঘিরে ধরেছে, স্লোগান চলছে, সিপিএমের বিরুদ্ধে স্লোগান চলছে, তখন জ্যোতি বসুর নির্দেশে এবং পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। পুলিশ কমিশনার কলকাতার তখন ছিলেন মনীশ গুপ্তা। সেই মনীশ গুপ্তা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি চালাতে বলেছিলেন এবং 13 জন মানুষ মারা গেছিল। তো এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, আর কংগ্রেস থেকে তখন কয়েকজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে গেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটাকেও নিয়ে চলে গেছেন। আজকে খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমার খুব ভালো লেগেছে, যদিও ক্ষয়িষ্ণু দল কংগ্রেস এই মুহূর্তে, কিন্তু কংগ্রেস যে 21শে জুলাই পালন করেছে, প্রকৃত তাদেরই পালন করা উচিত বলে আমি মনে করি।
তাদের কিন্তু সমস্ত 21শে জুলাইয়ের ছবির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যে বক্তৃতা দিচ্ছেন সেই ছবিগুলোও আছে। এবং কংগ্রেসীদের বক্তব্য হচ্ছে, আপনারাই মিডিয়ার কাছে কংগ্রেসীরা বিভিন্ন কংগ্রেসের ছোট বড় পশ্চিমবঙ্গের নেতারা যারা আজকে 21শে জুলাইয়ে কংগ্রেসের মঞ্চে ছিলেন তাদের আপনারা বক্তব্য নিয়েছেন, আমি সেগুলো দু একটা শুনেছি। তাতে কয়েকজন বলেছেন যে কংগ্রেস কোনো কিছুকে দূরে সরিয়ে রাখে না, কংগ্রেস প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরে, কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই ঘটনাটা হয়েছিল এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সব থেকে বড় মুখ, যার জন্য ওই ছবিগুলো অন্যান্য ছবির সঙ্গে রাখা হয়েছে। সবিতা, এই বিষয়ে একটা কথা বলতেই হচ্ছে যে তৎকালীন পুলিশ কমিশনার মনীশ গুপ্ত, তাকে পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসেন তিনি উল্টে প্রাইস পোস্টিং দিয়েছেন। এই হলো আসল ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই, তিনি তখন মনে করেছিলেন এই মনীশ গুপ্ত, একে দিয়ে আমার আরো অনেক কাজ হবে, প্রাইস পোস্টিং দিলে ভালো হয়। এটার কিন্তু কোনো কারণ আমি জানি না যে কেন দেওয়া হয়েছিল। হয়তো এটা হতে পারে যে তিনি একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সেটিং করে ফেলেছিলেন, সেই জন্য সেটিং করে কি গুলি চালানো হয়েছিল, হতেও পারে। কিন্তু সেই সেটিংটা তখন মমতার সঙ্গে ছিল না জ্যোতি বসুর সঙ্গে ছিল সেটা এখনো বেরোয়নি। একটা জিনিস ভালো লেগেছে এই প্রসঙ্গে বলি, যেহেতু এই প্রশ্নটা করেছেন আপনি, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে 21শে জুলাই 93 সালের ফাইল খুলবে। সুতরাং আমরা আশা করতে পারি যে সেটিং তত্ত্ব যদি কিছু থেকে থাকে সেটাও সামনে আসবে। এবং আরেকজন হচ্ছে বলি হাজবেন্ডারি এবং গ্রামীণ মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে তদন্ত কিন্তু হবে, শহীদরা যারা মারা গেছে তারা যদি নতুন করে এফআইআর করতে চায় তার পরিবার, তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে। অমিত শাহ এটাকে সাপোর্ট করেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং আগামী দিনে 21শে জুলাই নিয়ে যে ভাঁওতাবাজি মমতা ব্যানার্জি করে গেছেন এতদিন ধরে, সেই 21শে জুলাইয়ের ফাইল যদি খোলা হয় তাহলে অনেক কিছু সত্য সামনে আসতে পারে। তৃণমূলের যে দুটো খণ্ড, এক ঋতব্রত তৃণমূল, এক হচ্ছে মমতা তৃণমূল। একদম এই মমতা তৃণমূলের নেতৃত্বে যে আজকে শহীদ দিবস, সেই শহীদ দিবসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার এটা বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপির তরফ থেকে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা কিন্তু তিনি মেনে নেবেন না। বারবার তিনি এইরকম ভাবে বক্তব্য রাখছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই হচ্ছেন একজন লড়াকু নেত্রী, কিন্তু মানুষ তাকে সম্মান দিয়েছিল কবে? 2011 সালে যখন 34 বছরের বাম রাজত্বকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল। সেদিন প্রত্যেকটা বড় বড়, তখন ইউটিউব ছিল না, প্রত্যেকটা বড় বড় মিডিয়া এবং নিউজ চ্যানেল ভোটের রেজাল্ট বেরোনোর একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে কার্যত খবর করেছিল যে আমরা আমাদের ভাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আছি। প্রথম 5 বছরের মধ্যে 3 থেকে 4 বছর ভালো কাজ হয়েছে, তারপরে চুরি, শিক্ষা চুরি, মাটি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, এক একটা মন্ত্রী বড় বড় চোর ডাকাত, আবার ভাইপোর উত্থান, 5 বছর পর ভাইপোর উত্থান, সে আবার ডায়মন্ড হারবার মডেল, সেখানে সেবাশ্রয়ের মতন একটা জাল ওষুধের কারবারের মতো দুর্নীতি, আইএফবি যেটা হচ্ছে ক্রেট থেকে পয়সা নেওয়া থেকে শুরু করে গাড়ি থামিয়ে পয়সা নেওয়া, কোনোটা বাদ যায়নি, মাটি গেটে পয়সা নেওয়া কোনোটা বাদ যায়নি। এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছিল। আজকে যখন আমরা 2026 সালে নতুন সরকারের আওতাধীন, বিজেপি সরকারের আওতাধীন, আজকে যখন তৃণমূলের বিভিন্ন চুরি, রাহাজানি, চিটিংবাজি, ধাপ্পাবাজি ধরা পড়ছে পরপর, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন, তিনি মানুষকে অভয় দিচ্ছেন যে আমি সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস করব। কি করে গেছে তৃণমূল, কি করে গেছে, ভয়ঙ্কর কাণ্ড। উনি চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে কত হাজার পুরুষের নাম তারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন, যেটা পুরুষদের জন্য নয় সেখানে তারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন। আরো অনেক ঘটনা, বলতে গেলে আপনার ইন্টারভিউ, আপনার কি বলবো, 10 ঘন্টা চলে যাবে। এমন এমন ঘটনা, কোথায় থেকে না টাকা চুরি করেছে। সামান্য একটা কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে একটা কোনো একটা কিছু করতে গেলে সেখান থেকে টাকা,
আপনাদের একজন পত্রিকা, আমি নাম বলবো না, একটা সংবাদপত্র, তার অফিসে আমি একটা কাজে গেছিলাম, একটা বিশেষ দরকারে আমি গেছিলাম, তাও আজ থেকে প্রায় 3-4 বছর আগের কথা বলছি আমি। তিনি বলেছিলেন যে সিপিএম আমলে কিন্তু এত গন্ডগোল হতো না, ওই মাঝে মধ্যে ইউনিয়নকে কিছু টাকা দিতে হতো, আর কিছু ছেলেরা এসে বলতো যে আমাদের কিছু ক্লাবে অনুষ্ঠান হবে, পুজো হবে, কিছু টাকা দিন। যেই সরকার পরিবর্তন হলো, সিপিএম থেকে তৃণমূল এলো, সঙ্গে সঙ্গে ভূমি ফোড়ের মতন কিছু কিছু লোকজন, নেতা মন্ত্রীরা, তারা এসে বললো আমাদের এলাকার এত এত ছেলেকে আপনি এখানে প্রেস করছেন, এত আপনার বড় মিডিয়া, আপনি এখানে টাকা দেবেন না? মানে টাকা তো দিতেই হবে, প্লাস আমাদের এলাকার এতগুলো ছেলেকে চাকরি দিতে হবে, মানে সে জোর জুলুমের মতন অবস্থা। তিনি আমাকে বলেছেন, যার মানে সম্পাদক আমাকে বলেছেন। আমি শুধুমাত্র, যেহেতু আপনার সংবাদ মাধ্যম এবং আপনিও একজন সংবাদ মাধ্যম, আমি তার মানে সম্মানের জন্য, সেফটির জন্য আমি শুধু নামটা বললাম না। কলকাতায় বড় বড় একটা সংবাদ মাধ্যমের অফিস। তো এই পরিস্থিতি, এবং আপনি তো দেখতে পাচ্ছেন কিভাবে জালিয়াতি হয়েছে, কিভাবে তোলার টাকা তোলা হয়েছে, মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে, গ্রামে গঞ্জে চাকরির নাম করে কত হাজার হাজার লক্ষ কোটি টাকা তোলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী 3 বছর জেলে ছিলেন, আজকে ভাইপোর নামে এতগুলো কেস। এগুলো তো এমনি এমনি হয়নি, মানুষ যোগ্য জবাব দিয়েছে। অনেকে বলছেন এসআইআর এ 42 লক্ষ নাম বাদ গেছে। 42 লক্ষ নাম বাদ গেছে, তার বাকিরা তো ভোট দিয়েছেন, তার মধ্যে যদি 70% ভোট দিয়ে থাকেন, তাহলে বাকি ভোটগুলো নিশ্চয়ই বিজেপি পেয়েছে বলেই আজকে তারা ম্যান্ডেট নিয়ে 208টা 207, এবং তারপরে পুষ্পা তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভেগে গেল, এখন কোমরে দড়ি পরিয়ে তাকে ঘোরানো হচ্ছে। ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার নদীর তলায় চলে গেছে। আর তার যে পুষ্পার যে হচ্ছে গডফাদার অভিষেক বন্দ্যোপাধ্যায়, বড় বড় ডায়লগ মারছে, কিন্তু তার বাড়িতে আজ পুলিশ, কাল ইডি, শান্তিনিকেতন অফিস থেকে সমস্ত পুলিশ ফাইল নিয়ে চলে গেছে, শান্তিনিকেতনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আর কি চাই? সরকার, বর্তমান রাজ্য সরকার সমস্ত দুর্নীতির পর্দাফাশ করছে। কিন্তু একটা অদ্ভুত বিষয় আমি যেটা মনে করছি, ঋতব্রতদের দিকে চলে গেলেই আর কোনো গন্ডগোল নেই। কেন জাভেদ খানের ছেলের নামে এত হাজার কোটি টাকার প্রপার্টি কি করে হলো একটা বিধায়কের ছেলে? কি করে তার তদন্ত হোক, কেন হবে না? ফিরাদ হাকিমের নামে এত এত ভুয়ো কেলেঙ্কারি, এত এত বিল্ডিং ভেঙে পড়েছে উইদাউট স্যাংশন প্ল্যান, বা প্ল্যান হলেও দোতলা বাড়ি, প্ল্যান দোতলা বাড়ি করে নিয়েছে, বিল্ডিং করে নিয়েছে 5 তলা। কেন মেয়র কেন কোনো ব্যবস্থা নেবেন না? তৎকালীন মেয়র। এগুলো কি তাহলে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে? রাজনীতির লোকরা কি তাহলে শুধুমাত্র প্রতারণাই করেন রাজ্যের মানে মানুষজনের সাথে, যে মানুষজন তাদেরকে ভরসা করে ভোট দিয়েছে? এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখলাম।